হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াসের জিকের যে প্র্যাকটিস ক্লাস আমরা করছিলাম। আজকে ক্লাস নম্বর 3। অলরেডি আমরা দুটো ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি মিসেলেনিয়াসের জিকে প্র্যাকটিস সেটের একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ক্লাসগুলি করতে থাকো। কারণ এই সিরিজে আমরা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করছি। ঠিক আছে, যেগুলো পরীক্ষা আসতে পারে। শুধু মিসেলেনিয়াস নয়, সমস্ত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো অনেক হেল্পফুল হবে। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে। ঠিক আছে, চলো দেখো। প্রথম প্রশ্ন, ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক নাম হলো কি? বলো। তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড হলো কি জৈব অম্ল। এর মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড দেহে সংশ্লেষিত কিন্তু হয় না, খাদ্য গ্রহণ মাধ্যমে কিন্তু এটা গ্রহণ করতে হয়। মিউরেটিক অ্যাসিড হলো কি হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে মৃদুরূপ এবং অজৈব অম্ল। অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম হলো কি ইমানোয়িক অ্যাসিড। এবারে আমরা জেনে নেব বিভিন্ন ভিটামিনের নাম, রাসায়নিক নাম, তাদের মানে তালিকা, রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ যেগুলো পরীক্ষায় বারবার আসে। যেমন দেখো, ভিটামিন এ, এর রাসায়নিক নাম কি? রেটিনল। অভাবজনিত রোগ কি? রাতকানা রোগ হয়। ঠিক আছে, আর কি? জেরপ্থ্যালমিয়া। ভিটামিন বি 1, এর রাসায়নিক নাম কি? থায়ামিন। কি রোগ হয়? বেরি। ভিটামিন বি 2, এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লোভিন। এর অভাবে কি রোগ হয়? ত্বকের ফাটল, মুখ ও ঠোঁটে ঘা। ঠিক আছে, স্টোমাটাইটিস। ভিটামিন বি 3, এর রাসায়নিক নাম কি? নিয়াসিন। এর অভাবজনিত রোগ কি হয়? পেলেগ্রা। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে এটা। ভিটামিন বি 5, এর রাসায়নিক নাম কি? প্যান্টোথেনিক অ্যাসিড। এর অভাবজনিত রোগ কি হয়? হচ্ছে প্যারাস্থেসিয়া বা স্নায়ু দুর্বল, পা জ্বালা করা। ভিটামিন বি 6, এর রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন। এর অভাবে কি হয়? অ্যানিমিয়া অর্থাৎ রক্তল্পতা ও ত্বকের রোগ হয় এখানে। ভিটামিন বি 7, এর রাসায়নিক নাম কি? বায়োটিন। এর ফলে কি হয়? চুল পড়ে যায় এবং চর্মরোগ হয়। ভিটামিন বি 9, এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। এর অভাবে কি হয়? এর অভাবে হয় কি? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, ভিটামিন বি 12, এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। পরীক্ষায় বারবার আসে। এর অভাবজনিত রোগের নাম কি? পার্নিসিয়াস অ্যানিমিয়া বা মারাত্মক রক্তল্পতা। ঠিক আছে, আর কি? ভিটামিন বি ভিটামিন বি বলছি, ভিটামিন সি রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। একটু আগে পড়লাম। এর ফলে কি হয়? স্কারভি রোগ হয়, মাড়ি থেকে রক্ত পড়া। ভিটামিন ডি, এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। এর ফলে কি হয়? শিশুদের হয় রিকেটস রোগ এবং অস্টিমেলেসিয়া হয় হচ্ছে বয়স্ক মানে প্রাপ্তবয়স্ক মানুষদের হাড় যে নরম হয়ে যায় তাকে বলে অস্টিমেলেসিয়া। এই রোগগুলো হয়। ভিটামিন ই, এর রাসায়নিক নাম কি? টোকোভেরল। এর ফলে কি হয়? এর অভাবজনিত কারণে হয় কি? প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং লোহিত রক্তকণিকার হচ্ছে ভাঙন দেখা যায়। ভিটামিন কে, এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। রক্ত জমাট বাঁধতে দীর্ঘ শত্রুতা বা অতিরিক্ত রক্তপাত হয় এর ফলে। ঠিক আছে, এর অভাবজনিত কারণে রক্ত মানে জমাট বাঁধতে কিন্তু সময় লাগে অনেক সময়। তাহলে এই হচ্ছে ভিটামিন। ভিটামিনে কিন্তু নানান ধরনের প্রশ্ন আসে যে ভিটামিনের রাসায়নিক নাম কি? ঠিক আছে, এর অভাবজনিত কারণে কি রোগ ঘটে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, দরকার হলে খাতায় নোট করে নিও তোমরা এগুলো। চলো দেখো দ্বিতীয় প্রশ্ন, কোবাল্টের অভাব কোন অভাবের কারণে ঘটে? অর্থাৎ কোন ভিটামিনের অভাবের কারণে কোবাল্টের অভাব ঘটে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, ভিটামিন বি 12। ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম হলো কি? সায়ানোকোবালামিন। ভিটামিন বি 12 এর মধ্যে কেন্দ্রীয় ধাতব আয়নটা হলো কি? কোবাল্ট। সুতরাং কোবাল্টের অভাব ঘটলে ভিটামিন বি 12 এর অভাব কিন্তু ঘটবে। 3 নম্বর প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিড হলো মুখ্য উপাদান কার? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, প্রোটিনের। প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, অর্থাৎ প্রোটিনের গঠনগত কার্যগত একক হচ্ছে কি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে এবং পলিপেপটাইডগুলি যুক্ত হয়ে প্রোটিন অণু কিন্তু গঠন করে। 4 নম্বর প্রশ্ন, সবথেকে কম অপরিহার্য ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কোথায়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, নারিকেল তেল। যে নারিকেলের তেলের মধ্যে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সবথেকে কম পরিমাণে কিন্তু পাওয়া যায়। এই তেলের মধ্যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ওকে সবচেয়ে বেশি থাকে এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড স্বল্প পরিমাণে কিন্তু থাকে।
এই যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অতি অল্প মানে অতি স্বল্প পরিমাণে থাকে, এবং ওমেগা 6 এবং ওমেগা 3 এই যে ফ্যাটি অ্যাসিড এটা কিন্তু এটাও কিন্তু অত্যন্ত স্বল্প পরিমাণে কিন্তু থাকে। দেখো 5 নম্বর প্রশ্ন, উষ্ণতা অল্প হ্রাস বৃদ্ধিকে যে থার্মোমিটারের সাহায্যে সঠিকভাবে দ্রুত মাপা যায় তাকে আমরা কি বলি বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, সুবেদী থার্মোমিটার। উষ্ণতা অল্প হ্রাস বৃদ্ধিকে যে থার্মোমিটারের সাহায্যে সঠিকভাবে দ্রুত মাপা যায় তাকে সুবেদী থার্মোমিটার কিন্তু বলে। সুবেদী থার্মোমিটারের বাল্বটি বা কুণ্ডটি খুব পাতলা কাঁচের হবে, এবং কাঁচ পাতলা হলে খুব দ্রুত কুণ্ডের পারদ বস্তুর তাপমাত্রা কিন্তু লাভ করবে। কুণ্ডটি গোলাকার না করে চোঙাকৃতি করতে হবে। এই আয়তনের একটি গোলক একটি চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আলাদা হয়, এবং গণনা করে দেখা গেছে যে চোঙের পৃষ্ঠতলের পারদের ক্ষেত্রফল বেশি হয়, এবং ফলে কুণ্ডের পারদ কি হয় তাড়াতাড়ি বস্তুর তাপমাত্রা কিন্তু লাভ করে, এবং ক্ষেত্রফল কম হলে কিন্তু বেশি সময় লাগবে। 6 নম্বর প্রশ্ন, কোন মৌলের পারমাণবিক ভরকে কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের মৌলকে ওই মৌলের ড্যাশ বলে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, 1 গ্রাম পারমাণবিক ভর বলে। কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের মৌলকে ওই মৌলের 1 গ্রাম পরমাণু বা 1 গ্রাম অ্যাটম বা 1 গ্রাম পারমাণবিক ভর কিন্তু বলে। যেমন কি 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন সমান কি 14 গ্রাম নাইট্রোজেন, এবং 1 গ্রাম অ্যাটম অক্সিজেন মানে কি 16 গ্রাম হচ্ছে অক্সিজেন, এবং 1 গ্রাম পারমাণবিক ভর কার্বন সমান হচ্ছে 12 গ্রাম হচ্ছে কি 12 গ্রাম হচ্ছে কার্বন। দেখো 7 নম্বর প্রশ্ন, স্থির চাপে যে উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় সেই উষ্ণতাকে কি বলে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন এ, পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, স্থির চাপে যে উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় সেই উষ্ণতাকে কি বলে? পরম শূন্য বা পরম শূন্য উষ্ণতা বলে। পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, মহাবিশ্বে -273 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম উষ্ণতা কোথাও কিন্তু থাকতে পারে না। এছাড়াও এই উষ্ণতা পদার্থের ধর্ম ও প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে না। এই জন্য এই উষ্ণতাকে পরম বা চরম উষ্ণতা বলে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক পরিমাণ দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে ওই উষ্ণতার ড্যাশ দ্রবণ বলে বলো? যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক পরিমাণ যে দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে আমরা কি বলি? সঠিক উত্তর কি হবে? অপশন এ, সম্পৃক্ত দ্রবণ। যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক পরিমাণ দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে আমরা ওই উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ কিন্তু বলি। সম্পৃক্ত দ্রবণ অতিরিক্ত দ্রাব্য কিন্তু গ্রহণ করতে পারে না। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব্য যোগ করলে দ্রবণের ঘনত্বের কোনো পরিবর্তন কিন্তু হয় না। অর্থাৎ অতিরিক্ত যে দ্রবণের তলায় কিন্তু অতিরিক্ত সাবটা কি হয়? দ্রবণের তলায় হচ্ছে থিতিয়ে পড়ে। দেখো 9 নম্বর প্রশ্ন, যেসব মৌলের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে সমান সংখ্যক নিউট্রন কণা থাকে কিন্তু বিভিন্ন সংখ্যাকে প্রোটন কণা থাকে, মানে বিভিন্ন সংখ্যায় প্রোটন কণা থাকে তাদেরকে কি বলে বলো? নিউট্রন সমান। সঠিক উত্তর কি হবে? অপশন বি, আইসোটোন। ঠিক আছে, কারণ আইসোটোন কথার শেষে কি আছে? দন্তে ন আছে। আছে। মানে কি নিউট্রন। দেখো এর মিলে গেছে। তাহলে যাদের নিউটন সংখ্যা একই সেগুলো তাকে আমরা কি বলবো? আইসোটোন। কিন্তু পরমাণু সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু আলাদা। ঠিক আছে, যেসব মৌলের পরমাণু নিউক্লিয়াসের মধ্যে সমান সংখ্যক হচ্ছে নিউটন কণা থাকে কিন্তু বিভিন্ন সংখ্যক হচ্ছে প্রোটন কণা থাকে তাদের হচ্ছে আইসোটোন বলে। এদের ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা বিভিন্ন হলেও এদের ভৌত রাসায়নিক যে ধর্ম সেটা কিন্তু হয়, মানে ভর সংখ্যা প্রোটন সংখ্যা ভিন্ন হলে তোর ভৌত রাসায়নিক ধর্ম তো ভিন্ন হবেই, স্বাভাবিক ব্যাপার, তাই না?
এই যেমন সিলিকন 1430, এখানে হচ্ছে কি, এখানে প্রোটন সংখ্যা 14, ভর সংখ্যা 30 এবং নিউটন সংখ্যা হচ্ছে 30 থেকে 14 বাদ দিলে কত হবে 16। ওকে, এই P1531, এখানে প্রোটন সংখ্যা 15, ভর সংখ্যা 31, কিন্তু নিউটন সংখ্যা যদি আমরা 31 থেকে 15 বাদ দিই 16 হচ্ছে, একই হচ্ছে, সেম হচ্ছে। বুঝতে পেরেছো? দেখো 10 নম্বর প্রশ্ন, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটি কার সূত্র? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, চার্লসের। ভগ্নাংশটিকে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। সব সব আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান কিন্তু হয়। দেখো 11 নম্বর প্রশ্ন, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই, ঠিক আছে, কিন্তু ভর সংখ্যা বিভিন্ন, তাদের আমরা কি বলবো? এবার কি বলছে? পারমাণবিক সংখ্যা, অর্থাৎ কি প্রোটন সংখ্যা, মানে শেষে কি আছে? প আছে, এই প্রোটন প্রথমে প আছে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? হচ্ছে আইসোটোপ, ঠিক আছে, পয়ে প, ঠিক আছে। একই মৌলে বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক একই, অর্থাৎ প্রোটন সংখ্যা একই, কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার কারণে জন্য কিন্তু ভর সংখ্যা কিন্তু বিভিন্ন হয়, তাদের কি বলা হয়? আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন কি হাইড্রোজেনের 3টি আইসোটোপ বা সমস্থানিক কিন্তু আছে, ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, যে থার্মোমিটারে উষ্ণতা মাপক পদার্থ হিসেবে পারদ ব্যবহৃত হয় তাকে আমরা কি বলি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, পারদ থার্মোমিটার বলি আমরা। যে থার্মোমিটারে উষ্ণতা মাপক পদার্থ হিসেবে পারদ ব্যবহৃত হয় তাকে পারদ থার্মোমিটার বলে। থার্মোমিটারে পারদ ব্যবহারের প্রধান সুবিধাগুলি কি কি? উষ্ণতা পরিবর্তনে পারদের প্রসারণ খুব সুষম হয় এবং পারদের স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গলনাঙ্ক হচ্ছে -39 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে বিস্তীর্ণ উষ্ণতার যে পাল্লার মধ্যে এই পারদ থার্মোমিটার কিন্তু ব্যবহার করা যায়। পারদ অস্বচ্ছ এবং চকচকে হওয়ায় কাঁচের মধ্য দিয়ে কিন্তু স্পষ্ট দেখা যায় এবং পারদ কাঁচের গায়ে লেগে থাকে না, সহজেই ওঠানামা করে এবং বিশুদ্ধ পারদ সহজেই কিন্তু পাওয়া যায়। পারদ তাপের হচ্ছে সুপরিবাহী হওয়ার জন্য অল্প সময়ে কিন্তু কুণ্ডের পারদ বস্তুর তাপমাত্রায় কিন্তু পৌঁছে যায়। 13 নম্বর প্রশ্ন, কোন সমসত্ব ও স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি সরল রেখায় হচ্ছে গমন করে, কিন্তু অন্য ঘন বা লঘু মাধ্যমের মধ্য দিয়ে গেলে পূর্বের গমন পথ থেকে কিন্তু বেঁকে যায়, ঠিক আছে। এই ঘটনাকে আমরা কি বলি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, আলোর প্রতিসরণ। যখন কোনো আলোক রশ্মি এক সমসত্ব এবং স্বচ্ছ মাধ্যম থেকে বিভিন্ন আলোকীয় ঘনত্বের অপর একটি সমসত্ব এবং স্বচ্ছ মাধ্যমের মিলন স্তরে তির্যকভাবে যে আপাতিত হয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, তখন দুই মাধ্যমের বিভব থেকে ওই রশ্মির গতি কিন্তু অভিমুখের কিন্তু পরিবর্তন ঘটে। দ্বিতীয় মাধ্যমে আলোক রশ্মি গতিপথের একই রকম দিক পরিবর্তন করার ঘটনাকে কি বলা হয়? আলোকের প্রতিসরণ বলে। আলোক রশ্মি দুই মাধ্যমের মিলনস্থলে লম্বভাবে আপাতিত হলে দ্বিতীয় মাধ্যমে কোনো অভিমুখ পরিবর্তন না করে প্রবেশ করে। 14 নম্বর প্রশ্ন, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র বলতে বোঝায় কি বোঝায়? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি? অপশন এ, ভারত কোনো বিদেশি রাষ্ট্রের হচ্ছে অধীন নয়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম দেশ হিসেবে কিন্তু উল্লেখ করা হয়েছে। ভারত কোনো বিদেশি রাষ্ট্রের হচ্ছে অধীন নয়। ভারতের সার্বভৌমত্বের এটি হচ্ছে প্রমাণ। অনেকে অবশ্য মনে করেন ভারতের হচ্ছে কি কমনওয়েলথের সদস্য পদ তার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে,
কারণ কমনওয়েলথ যুক্ত রাষ্ট্রগুলির প্রতীকী প্রধান হলেন কে? ইংল্যান্ডের রাজা বা রানী। কিন্তু এর উত্তরে বলা যায় যে কমনওয়েলথ মূলত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এর সদস্যপদ গ্রহণ স্বেচ্ছাধীন। তাই ভারত ইচ্ছা করলে এর সদস্যপদ কিন্তু বাতিল করতে পারে। 15 নম্বর প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার মধ্যে যোগ্যতাগত ক্ষেত্রে কি পার্থক্য আছে? বলো, কোন অপশনটা সঠিক হবে? সঠিক উত্তর কি হবে? অপশন ডি। রাজ্যসভার প্রার্থী হতে গেলে প্রার্থীকে 30 বছর বয়স হতে হবে এবং লোকসভার প্রার্থী হতে গেলে ন্যূনতম প্রার্থীকে 25 বছর কিন্তু বয়স হতে হবে। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, রাজনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় কি বোঝায় বলো? সঠিক উত্তর কি হবে? অপশন ডি। মানুষের দ্বারা মুক্ত রাজনৈতিক কর্মকাণ্ড বোঝায়। যে রাজনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় মানুষের দ্বারা মুক্ত রাজনৈতিক কর্মকাণ্ড। এখানে এমন একটি পরিবেশ পরিস্থিতির কথা বলা হয়েছে যেখানে কোনো ব্যক্তির রাজনৈতিক বিশ্বাসের উপর কিন্তু কোনো আঘাত আসে না। সরকার সেই রাজনৈতিক বিশ্বাসের উপর কোনোরূপ রাজনৈতিক নিয়ন্ত্রণ কিন্তু আরোপ করে না। 17 নম্বর প্রশ্ন, যদি গড় ব্যয় কমে তাহলে প্রান্তিক ব্যয় কি হবে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি। একই হারে কিন্তু কমবে। যে কোনো পণ্য উৎপাদন বা পরিষেবা প্রদানে যে খরচ হয় তার প্রতি এককে গড় ব্যয় বলে। তার প্রতি এককে কি বলে? গড় ব্যয়। তাই গড় ব্যয় বা প্রান্তিক ব্যয় পারস্পরিক কিন্তু সম্বন্ধযুক্ত। তাই গড় ব্যয় যদি বৃদ্ধি পেলে প্রান্তিক ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে। 18 নম্বর প্রশ্ন, মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, যে শ্রীকৃষ্ণ কীর্তন। যে মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রমাণিত হচ্ছে সাহিত্যিক হচ্ছে যে নিদর্শন সেটা হচ্ছে কি? শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম হচ্ছে প্রামাণিক সাহিত্যিক নিদর্শন হচ্ছে রাধাকৃষ্ণের যে পার্থিব প্রেমলীলা বিষয়ক হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ঠিক আছে। গ্রন্থটি আখ্যামূলন চরিত্র ভিত্তি গীতিধর্মী হচ্ছে নাট্যকাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয়েছিল, মানে কবে যে রচিত হয়েছিল তা কিন্তু সঠিক কিন্তু জানার উপায় কিন্তু নেই। লিপি বিচারক পণ্ডিতরা চতুর্দশ থেকে ষোড়শ শতকের মধ্যে রচিত হয়েছে বলে তারা অভিমত দিয়েছেন। এই কাব্যের প্রধান তিনটি চরিত্র, একটা কি রাধা, কৃষ্ণ এবং বড়াই, এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেছিলেন কে? বড়ু চণ্ডীদাস। ঠিক আছে। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, বিনায়ক দামোদর সাভারকার। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটির লেখক ছিলেন কে? বিনায়ক দামোদর সাভারকার। এই বইটিতে 1857 সালে সিপাহী বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত কিন্তু আলোচনা আছে এবং এই গ্রন্থটি প্রথম 1909 সালে মারাঠি ভাষায় লিপিবদ্ধ হয়েছিল। 20 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিতকালে প্রকাশিত শেষ কবিতার বইটি কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, যে জন্মদিনে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিতকালে প্রকাশিত শেষ কবিতার বইটি হলো জন্মদিনে, যেটি 1348 বঙ্গাব্দের পয়লা বৈশাখ কিন্তু প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ নিজ হাতে শেষ কবিতা 1941 খ্রিস্টাব্দে 29 জুলাই কিন্তু লেখেন। এই শেষ কবিতাটি হচ্ছে দুঃখের হচ্ছে আধার। 21 নম্বর প্রশ্ন, কাইজার ই হিন্দ উপাধি কে পেয়েছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, গান্ধীজি। প্রথম বিশ্বযুদ্ধে গান্ধীজি বিনা শর্তে এই ইংরেজ সরকারকে নানাভাবে কিন্তু সাহায্য করে থাকেন। কারণ তিনি মনে করতেন যুদ্ধের সময় দায়িত্বশীল সরকার গঠনের দাবি জানিয়ে সরকারকে কোনোভাবে বিরক্ত করা কিন্তু উচিত নয়। ব্রিটিশ সরকার তার এই সহযোগিতার জন্য তাকে কি করেছিলেন?
কাইজার-ই-হিন্দ স্বর্ণপদক কিন্তু উপহার দিয়েছিলেন। 22 নম্বর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি 1930 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কলকাতায় সরকারি সদর দপ্তর রাইটার্স বিল্ডিং এ কিন্তু তারা প্রবেশ করে এবং কারা বিভাগের জেনারেল মিস্টার সিমসনকে তারা হত্যা করেন। এরপর তাদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। এই ঘটনা কিন্তু রাইটার্সের অলিন্দ যুদ্ধ নামে কিন্তু পরিচিত। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন, রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি 1916 খ্রিস্টাব্দে। মৌলভী মাসুদ যখন মক্কায় বিপ্লবী প্রচার কার্যে রত ছিলেন, ঠিক সেই সময় ওয়েবদুল্লাহ একটি সিল্কের কাপড়ের উপর লিখে একটি গোপন পত্র তার কাছে কিন্তু পাঠান। পত্রটি ব্রিটিশ পুলিশের হাতে পড়ে এবং এই চিঠির উপর ভিত্তি করে কয়েকজন মুসলিম বিপ্লবীকে গ্রেপ্তার করে এবং সিল্ক নোটের এই কনস্পিরেসি বা রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা, যেটা জুলাই 1916 সালে কিন্তু শুরু করা হয়। 24 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি সলিমুল্লাহ। 1906 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর ঢাকার নবাব সলিমুল্লাহের উদ্যোগে মুসলিম লীগের কিন্তু প্রতিষ্ঠা হয়। মুসলিম লীগ জন্মলগ্নের 3টি লক্ষ্য বা উদ্দেশ্যের কথা কিন্তু তারা ঘোষণা করেছিল। প্রথমটা কি? ভারতে মুসলমানদের মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য জাগ্রত করা। দ্বিতীয় কি? ভারতীয় মুসলিমদের রাজনৈতিক স্বার্থ রক্ষা এবং তাদের আশা আকাঙ্ক্ষাকে সম্পর্কে সরকারের কাছে আবেদন করা। তৃতীয়, লীগের আদর্শ ক্ষুণ্ণ না করে অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে মুসলমানদের বিরোধিতার অবসান ঘটানো। 25 নম্বর প্রশ্ন, কি কোমাগাতা মারু এটি হলো একটি কি? বলো। কোমাগাতা মারু এটি হলো একটি কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি জাপানি জাহাজ। কোমাগাতা মারু একটি জাপানি জাহাজের নাম। মালয় ও সিঙ্গাপুরের ধনী ব্যবসায়ী বাবা গুরবিদ্দ সিং এই জাহাজ করে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া বসবাসকারী 372 জন পাঞ্জাবিকে নিয়ে কানাডার উদ্দেশ্যে যাত্রা করেন। 1914 খ্রিস্টাব্দে 29শে সেপ্টেম্বর জাহাজটি কলকাতার কাছে বজবজে পৌঁছলে ইংরেজ পুলিশের সাথে যাত্রীদের সংঘর্ষ বাঁধে। এই ঘটনা কি কোমাগাতা মারু ঘটনা নামে পরিচিত। 26 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে প্রশ্নটা। সঠিক উত্তর কি হবে? অপশন বি বাল গঙ্গাধর তিলকের। মহারাষ্ট্রের প্রখ্যাত জাতীয়তাবাদী নেতা বাল গঙ্গাধর তিলক এই উক্তিটি তিনি করেছিলেন। 1904 সালে তিলক নরমপন্থী নেতাদের কাজকে কিন্তু রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ধিক্কার জানিয়ে স্বরাজের দাবিতে তিনি সোচ্চার হওয়ার যে আহ্বান সেটা তিনি জানিয়েছিলেন। 27 নম্বর প্রশ্ন, দ্বি জাতিতত্ত্বের প্রবক্তা হলেন কে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি সৈয়দ আহমদ খান। ঠিক আছে, সৈয়দ আহমদ খান। হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি, এই তত্ত্বটি দ্বিজাতি তত্ত্ব নামে কিন্তু পরিচিত। এই ধারণায় বীজ বপন করেন স্যার সৈয়দ আহমেদ। পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্নাহ এই দ্বিজাতি তত্ত্বটি তিনি প্রচার করেন এবং মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবিতে আন্দোলন শুরু করেন। এই আন্দোলন থেকেই পৃথক পাকিস্তান যে রাষ্ট্রটা সেটা কিন্তু সৃষ্টি হয়। তাহলে পাকিস্তান রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে জানতে পারলে। দেখো, 28 নম্বর প্রশ্ন, পাকিস্তান কথাটি প্রথম কে উচ্চারণ করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি চৌধুরী রহমত আলী। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঞ্জাবি ছাত্র চৌধুরী রহমত আলী তার 3 বন্ধু 1933 খ্রিস্টাব্দে
নাও অর নেভার নামে এক পুস্তিকায় পাঞ্জাবের পি এবং আফগানিস্তান প্রদেশের এ, কাশ্মীরের কে, সিন্দুরের এস এবং বালুচিস্তানের তান নিয়ে এই পাকিস্তান নামক পৃথক রাষ্ট্র গঠনে কিন্তু তারা দাবি জানিয়েছিল। 29 নম্বর প্রশ্ন, কাকে সীমান্ত গান্ধী আখ্যা দেওয়া হয়েছে বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ আব্দুল গফফর খানকে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের অহিংসব্রতী অহিংসব্রতী যে নেতা আব্দুল গফফর খাঁ, তার পরিচালনায় যে সত্যাগ্রহ প্রবল আকার ধারণ করে, তার নেতৃত্বে সীমান্ত প্রদেশে গ্রামে গ্রামে লাল কুর্তা সংগঠন পাঠানদের মধ্যে জাতীয়তার বাণী কিন্তু তিনি প্রচার করেছিলেন এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আদর্শ অহিংসভাবে সত্যাগ্রহ পরিচালনার আখ্যা দেওয়া হয়েছিল। এবার দেখো বিভিন্ন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি এবং তাদের উপাধি। বাসুদেব বলবন্ত, কি উপাধি? দ্বিতীয় শিবাজী। বাসুদেব বলবন্ত ফাড়কে। কেশবচন্দ্র সেন, ব্রহ্মানন্দ। সরোজিনী নাইডু হচ্ছে কি? প্রাচ্যের বুলবুল। বল্লভভাই প্যাটেল, লৌহ মানব। বাল গঙ্গাধর তিলক, তিনি কি? লোকমান্য নামে পরিচিত। গান্ধীজি, বাপুজি এবং গান্ধীজি আর একটা নাম কি? জাতির জনক। সূর্য সেন, তিনি মাস্টারদা নামে পরিচিত। মাতঙ্গিনী হাজরা, তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত। দাদাভাই নৌরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান। আশুতোষ মুখার্জি, বাংলার বাঘ নামে পরিচিত। ওকে। রামনতন মল্লিক, তিনি বাংলার নানা সাহেব নামে পরিচিত। লর্ড ডালহৌসি, আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা, আধুনিক পাঞ্জাবের হচ্ছে জনক। আব্দুল গফফর খান, তিনি বাদশাহ খান নামে পরিচিত। চিত্তরঞ্জন দাস, তিনি দেশবন্ধু নামে পরিচিত। ঠিক আছে, এই উপাধি তিনি পেয়েছিলেন। ক্ষুদিরাম বসু, অগ্নি শিশু। সুভাষচন্দ্র বসু, নেতাজি। বীরেন্দ্রনাথ শাসমল, দেশপ্রাণ। স্বামী বিবেকানন্দ, বীর সন্ন্যাসী। অমৃতলাল বসু, তিনি রসরাজ নামে পরিচিত। মদন মোহন মালব্য, তিনি মহামান্য নামে পরিচিত। প্রফুল্লচন্দ্র সেন, তিনি কাকাবাবু নামে পরিচিত। খান আব্দুল গফফর খান, তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত। প্রফুল্লচন্দ্র রায়, তিনি আচার্য নামে পরিচিত। ভগৎ সিং, তিনি শান্তির মানুষ। নানা ফড়নবিস, তিনি মহীশূরের বাঘ। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি মুকুটহীন রাজা। এই উপাধি বা এই নামে কিন্তু তিনি পরিচিত। ঠিক আছে, এইগুলো হচ্ছে বিখ্যাত ব্যক্তি, তাদের হচ্ছে উপাধি। ঠিক আছে, দেখো 30 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণের তারতম্য লক্ষ্য করা যায়? যে ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের যে পরিমাণ, তার তারতম্য হচ্ছে লক্ষ্য করা যায়, কোন রাজ্যে বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি পশ্চিমবঙ্গ। ভারতীয় আবহাওয়া দপ্তর এর হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে, কারণ এর ভৌগোলিক অবস্থানের জন্য। ঠিক আছে, এই ছিল হচ্ছে আজকের ক্লাসটি, অর্থাৎ 3 নম্বর ক্লাস। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, বিশেষ করে সামনে পরীক্ষা আসতে চলেছে। ঠিক আছে, তাই সবাই ক্লাসগুলো মন দিয়ে করো। ওকে, কারণ এই সিরিজে আমরা মিসলেনিয়াসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। শুধু মিসলেনিয়াস নয়, সমস্ত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো অনেক হেল্পফুল হবে, কারণ আমরা এই ক্লাসে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করছি, অনেকটা ডিটেলসে। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।